SiO2 কেন পলিমার, SiO2 কেন সলিড, এটা দেখছিলাম মনে হয়, তাই না? স্যার কেন সলিড লিখতে আবার রিপিট করে? গ্রুপ 4 এর কার্বনের পর সিলিকন না কার্বনের পর সালফার? সালফার না? তবে সিলিকন। সিলিকন। এই সিলিকনটা মানে কার্বন সিলিকন সবাই যেহেতু এক জায়গাতে, তার মানে এটা হওয়া উচিত ছিল যে তারা সবাই একই প্রপার্টি মেনটেন করবে। কার্বনের অক্সাইড যদি গ্যাস হয়, সালফারের অক্সাইডও গ্যাস হওয়া উচিত, কিন্তু সালফারের অক্সাইডটা গ্যাস হয় না, সালফারের অক্সাইডটা হচ্ছে কঠিন। তো এটা কেন কঠিন, কেন সলিড, এটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। নরমালি কার্বন ডাই অক্সাইড হচ্ছে মনোমার ফর্ম করে, জাস্ট একটা অণু, একটা কার্বন তার পাশে দুইটা অক্সাইড, দ্যাটস ইট, আর কোনো কথা নাই। কিন্তু সিলিকন ডাই অক্সাইডের কেসে ঘটনাটা হয় অন্যরকম, তারা হচ্ছে পলিমার ফর্ম করে, মানে একজনের সাথে আরেকজন জোড়া লেগে একটা বিশাল যৌগ গঠন করে, পুরোটা একটা বিশাল অণু হয়ে যায়। এখন এই বিশাল হয়ে যাওয়ার কারণে তাদের বন্ধনগুলোকে ভাঙা বা বন্ধনগুলোকে দুর্বল করা বেশ কঠিন হয়ে যায়, প্রচুর পরিমাণ এনার্জি প্রয়োজন হয়। এই জন্য সালফার ডাই অক্সাইড হচ্ছে সলিড স্টেটে থাকে আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাসিয়াস স্টেটে থাকে। বুঝতে পারছো? জি ভাই। যে এটা মনে হয় বলছিলাম যে কার্বনের দুইটা পার্ট হচ্ছে ডায়মন্ড আর গ্রাফাইট। এই দুইটাতে কিন্তু কার্বন ছাড়া অন্য কোনো কম্পাউন্ড নাই, পিওরলি জাস্ট কার্বনই, আর কোনো কিছুই নেই। জি ভাই। ঠিক আছে, এখন দেখি পি ব্লক গুলা ক্যারেক্টারিস্টিক্স। হাইড্রোলাইসিসের কন্ডিশন হচ্ছে দুইটা। হাইড্রোলাইসিসের দুইটা কন্ডিশনের মধ্যে একটা হচ্ছে কম্পাউন্ডটাকে পোলার হতে হবে, আর সেকেন্ডলি হচ্ছে কম্পাউন্ডে ফাঁকা অরবিটাল লাগবে। এখন পোলার হওয়ার শর্তটা কি? আমি মনে হয় একদিন বলছিলাম পোলার হওয়ার শর্ত হচ্ছে 0.5 থেকে 1.7 এর মধ্যে থাকতে হবে তাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। এটা একটু মাথায় রাখবা, যখনই বলা হয় পোলার কম্পাউন্ড তার মানে তাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে 0.5 থেকে 1.7 এর মধ্যে। 1.7 এর বেশি হলে আমরা তাকে আয়নিক বলি, আর 0.5 এর চেয়ে কম হলে কোভালেন্ট বলি। 0.5 থেকে 1.7 হলো কোভালেন্ট, তবে সেটা হচ্ছে পোলার কোভালেন্ট। ঠিক আছে, এখন আমরা তাহলে এই কম্পাউন্ডটা দেখি। পোলার যৌগ হতে হবে এবং ফাঁকা অরবিটাল থাকা লাগবে। একটা एग्जांपल দেখি, CiCl4 সে হচ্ছে হাইড্রোলাইজড হয়, বাট SiCl2 হাইড্রোলাইজড হয়, CiCl4 হয় না। তার কারণটা আমরা একটু এক্সামিন করব। তোমাদের মনে হয়, তোমাদের কি বলছিলাম ইলেকট্রোনেগেটিভিটি গুলো মুখস্থ করতে? না ভাই। আচ্ছা, তোমরা এই ওটা চারটা আছে। হ্যাঁ, পিরিয়ড 2 আর 3 এর ইলেকট্রোনেগেটিভিটি গুলো মুখস্থ করে ফেলো একটু। যদি খুঁজে না পাও তাহলে আমি পাঠাবো নি তোমাদেরকে। পিরিয়ড 2 আর 3 ইলেকট্রোনেগেটিভিটি গুলো শুধু। আচ্ছা, তো এখানে দেখো হাইড্রোলাইসিস হচ্ছে ওয়াটারের সাথে রিঅ্যাকশন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওয়াটারের সাথে রিঅ্যাকশন। আচ্ছা, এই দেখো এখানে একটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বাড়তেছে এরা, 1, 1.5, 2, 2.5, 3, 3.5, 4। মনে রাখা ইজি না একদম? এটা হচ্ছে গ্রুপ পিরিয়ড 2। জি ভাই। আচ্ছা, সো কার্বনের কেসে কার্বন আর ক্লোরিনের যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স এটা হচ্ছে জাস্ট 0.3। মানে এটা কি পোলার নাকি পোলার নন পোলার বলো তো? নন পোলার। আর এখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে 1.1, তার মানে এটা কি পোলার নাকি নন পোলার? পোলার। এটা পোলার। যেহেতু এটা পোলার, দ্যাটস ওয়াই সে হচ্ছে হাইড্রোলাইজড হয়, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইজড হয় না। বুঝতে পারছো? হ্যাঁ, আর্দ্র বিশ্লেষিত, এটা মানে হচ্ছে হাইড্রোলাইজ না? হ্যাঁ, হাইড্রোলাইসিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখন একটা ব্রেক নিচ্ছি। আমরা এখানে যে একটা মিনিট। হ্যাঁ বলো। ভাই এখানে যে বলছে যৌগে বিদ্যমান মৌলে ফাঁকা অরবিটাল প্রয়োজন, এটা তো বোঝা যাচ্ছে না এখানে। ফাঁকা অরবিটালটা আমি একটু পরে এক্সপ্লেইন করতেছি। আচ্ছা, সবাই আমার কথা শুনতে পাচ্ছে তো না? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই আছে তো? চলে গেল। আচ্ছা, ঠিক আছে। এখন সিলিকনের অরবিটালটা আমরা একটু আঁকি, সিলিকন দেখতে কেমন।
1s2 2s2 2p6 এগুলো রাখলাম না। এরপর 3s2 দুইটা ফিল আপ, ভালো কথা। আর 3p তে কয়টা আছে? তার দুইটা আছে না? না তার ইলেকট্রন বিন্যাসটা, ইলেকট্রনিক কনফিগারেশনটা কি এরকম 3s2 3p2 না সিলিকনের? জি। তার মানে তার কি এটা এখানে দেখতে তাড়াতাড়ি পাচ্ছেন বের একটা করলেন কিভাবে ভাইয়া? যে প্র্যাকটিস করতে করতে চলে আসবে, এটা তেমন কিছু না। এখানে দুইটা, এখানে দুইটা, এখানে 6টা, সো এখানে হয়ে গেল 10টা, আর বাকি 4টা আর কি বসাইলাম। আচ্ছা আচ্ছা 3p2 তে তার দুইটা ইলেকট্রন, তার মানে কি তার ফাঁকা অরবিটাল এখানে দেখতে পাচ্ছি না? এরকম যদি ফাঁকা অরবিটাল থাকে শুধুমাত্র সেই কেসেই হাইড্রোলাইসিস পসিবল। যদি ফাঁকা অরবিটাল না থাকে তাহলে এই যে এরকম যে ফাঁকা অরবিটাল এখানে একটা, এটা যদি না থাকে তাহলে হাইড্রোলাইসিস পসিবল না, এটাই বলা হচ্ছে এখানে। বুঝতে পারছো? কার্বনেরও কিন্তু সেম। কার্বনের যদি দেখি তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম 2s2 2p2, তার মানে এখানেও সেম 2s2 তে দুইটা আর 2p তে হচ্ছে দুইটা, তার মানে কার্বনেরও একটা ফাঁকা অরবিটাল বিদ্যমান। সো ইন দ্যাট কেস এখানে যেহেতু ফাঁকা অরবিটাল, এখানেও ফাঁকা অরবিটাল, এই জন্য কোয়েশ্চেনটা আসলো। কিন্তু কার্বনের যেহেতু পোলারিটি ডিফারেন্স নাই কার্বন টেট্রাক্লোরাইডে, সো এই কাহিনী বাদ, এই পোলারিটি মানে হাইড্রোলাইসিসের কোনো চান্স নাই। কিন্তু সিলিকনে যেহেতু ফাঁকা অরবিটালও প্রেজেন্ট, আবার পোলার কম্পাউন্ডও সিলিকন ডাইক্লোরাইড, দ্যাটস ওয়াই তার কেসে হাইড্রোলাইসিস হবে। এটা কি ক্লিয়ার? জি জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা এই কোশ্চেনটা একটু দেখো। NaCl5 ফর্ম হয় না বা PCl5 ফর্ম হয়, কারণটা কি? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখব, সরি 2 দিয়ে এটা এরকম, তাই না? নাইট্রোজেনের জি ভাইয়া। জি ভাইয়া। আর ফসফরাসের আসলে কাইন্ড অফ সিমিলারই, নাইট্রোজেনের পরেই তো ফসফরাস, মানে আমরা যদি গ্রুপ ওয়াইজ আঁকি, গ্রুপ 15 নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এভাবে যায়। তো এই জন্য আমরা সিমিলার গ্রুপের প্রপার্টি যখন ডিফারেন্ট, সেটা আমাদের একটা কনসার্ন হয়ে যায়, এই জন্যই আমরা এই কোশ্চেনগুলো করতেছি আসলে। আচ্ছা এটা হচ্ছে নাইট্রোজেনেরটা লিখলাম, আর ফসফরাসেরটা দেখতে হচ্ছে এরকম 3p, একদম সিমিলার, কোনো ডিফারেন্স নাই। এটা হচ্ছে ফসফরাসের, এটা হচ্ছে নাইট্রোজেনের। আচ্ছা কোশ্চেন হচ্ছে কেন NCl5 ফর্ম হতে পারে বাট PCl5 ফর্ম হতে পারে না? এটা বেসিক্যালি চ্যাপ্টার 2 এর জন্য একটা নলেজ, চ্যাপ্টার 2 এর একটা নলেজ এখানে অ্যাপ্লিকেবল হয়। দেখো তো পারা যায় কিনা। PCl5 কে এক্সাইট করলে, মানে ফসফরাস কে এক্সাইট করলে তাহলে হতে পারে এরকম কিছু। হ্যাঁ ফসফরাসকে যদি আমি এক্সাইট করি, তার 3s এর যে দুইটা ইলেকট্রন এর মধ্যে একটা d তে চলে যেতে পারে, 3s থেকে একটা ইলেকট্রন 3d তে চলে যেতে পারে। আমার কথাটা কি বুঝছো? জি ভাইয়া। জি ভাই। কিন্তু নাইট্রোজেনের কি সেরকম কোনো স্কোপ আছে? কারণ আমরা জানি এল এর মান কত হতে পারে, 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে 2 এর কিন্তু কোনো ডি অরবিটাল নাই, তাই না? সো 2 এর জি যেহেতু ভাইয়া। কোনো ডি অরবিটাল নাই, নাইট্রোজেনের এই 2s টাকে, দুইটা ইলেকট্রনটাকে 2s এই থাকতে হবে, তার d তে যাওয়ার কোনো সুযোগ নাই। তার মানে তার আসলে NCl3 এর বেশি ফর্ম করার কোনো সুযোগ নেই। কিন্তু p এর কেসে সেই সুযোগটা আছে, সে s থেকে চাইলেই d তে চলে যেতে পারে, তাকে আমি এক্সাইট করলেই। এজন্য সে PCl3 এবং PCl5 দুইটাই গঠন করতে পারে। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা তো তোমরা পরীক্ষায় আসলে এভাবে দিয়ে দেখাবা, ইলেকট্রনিক কনফিগারেশন এঁকে দেখাবা। এই যে আমরা NCl3 তো গঠন করতেই পারি, কজ 2p এ তিনটা ফাঁকা দেখতে পাচ্ছি। PCl3 ও গঠন করতে পারি, এই তিনটা ফাঁকা। আর PCl5 যখন হয় তখন এখান থেকে একটা এখানে চলে যায়, মানে এরকম স্টেটটা গঠন হয়। সো এই তিনটা ইলেকট্রনিক কনফিগারেশন বোঝা যাচ্ছে কিনা একটু দেখো তো।
বুঝছি ভাইয়া। সব একটা এলিমেন্ট এক্সাইটেড স্টেট কখন হয় এই জিনিসটা আমি এখন বুঝি না। তাকে তাপ দিলে অথবা লাইট দিয়ে, লাইট আর হিট তো বেসিক্যালি সেম জিনিসই, তাকে কোনোভাবে তাপ দেওয়া হলে তখন সে এক্সাইটেড হয়ে যায়। তাহলে ওই যে আমরা বোরের নীতিতে পড়ছিলাম না, E ইকুয়ালস এইচ নিউ, যেখানে একটা ইলেকট্রনকে যখন এক্সাইটেড করা হয় বা হিট দেওয়া হয় কোনোভাবে, তাকে এনার্জি দেওয়া হয়, আমি যদি তাকে এনার্জি দিতে পারি তাহলে সে লাফায় উপরে শেলে চলে যায়। আচ্ছা, তার মানে PCl5 থেকে এক্সাইটেড স্টেট মানে এক্সাইটেড স্টেট থেকে তাকে ফর্ম করতে হবে, আলাদা এনার্জি সাপ্লাই করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্মাল স্টেটে সে PCl3 ফর্ম করে, আর একটু এক্সাইটেড হলে তারপর PCl5 ফর্ম করে। কোশ্চেন হচ্ছে, আমরা নরমালি মাঝে মাঝে দেখবা যে নাইট্রোজেন খুবই ইনঅ্যাক্টিভ, নাইট্রোজেন নরমালি মানুষের সাথে বিক্রিয়া করতে চায় না খুব একটা। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সে যে একটা ট্রিপল বন্ড ফর্ম করে, মানে সে যে মলিকিউলটা ফর্ম করে সেটা হচ্ছে খুবই স্ট্রং। এই ট্রিপল বন্ডটাকে ভাঙা একদম অনেক কঠিন আর কি, মানে অনেক টেম্পারেচার বা অনেক হিট দিলে তখন তাকে ভাঙা যায়। সো দ্যাটস ওয়াই নাইট্রোজেনকে ভাঙার জন্য, এই N2 কে ভাঙার জন্য প্রচুর পরিমাণ টেম্পারেচার লাগে। প্রচুর পরিমাণ টেম্পারেচার মানে প্রচুর এনার্জি লাগবে, এবং দ্যাটস ওয়াই নাইট্রোজেন অনেকটা ইনঅ্যাক্টিভ হিসেবে জিনিস হিসেবে কাজ করে। নাইট্রোজেনের সাথে কোনো কিছু বিক্রিয়াটা করতে বেশ ভালোই এনার্জি লাগে আর কি, এর জন্য। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এটা একটা কজ। এবং আরেকটা কজ হচ্ছে, একটা জিনিস আমরা মনে রাখবো, অলওয়েজ ফুলফিলড অরবিটাল আর হাফ ফিল্ড অরবিটাল খুব স্টেবল। কোন একটা জিনিস যদি একদম ফুলফিল থাকে, লাইক ইনার্ট গ্যাস, তখন তো সে অনেক স্টেবল, কারোর সাথে বিক্রিয়া করবেই না। সিমিলারলি হাফ ফিল্ড অরবিটালটা অনেকটা স্টেবল। তো নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশনে দেখবো আমরা এরকম একটা একটা একটা, মানে এখানে কি সে হাফ ফিল্ড না? এই যে হাফ ফিল্ড স্টেট, তার জন্য সে আসলে সহজে পরিবর্তিত হতে চায় না। এই জন্যই নাইট্রোজেন অনেকটা ইনঅ্যাক্টিভ। বুঝতে পারছো? জি ভাই বুঝছি। আরেকটা কোয়েশ্চেন আসে, নাইট্রোজেন নিয়ে যেহেতু কথা বল, আমরা আসলে পি ব্লকের মৌল নিয়ে আমরা আসলে কি দেখতেছি একটু বলে নেই। পি ব্লক নিয়ে যত কোয়েশ্চেন আসে বা যেরকম ভাবে আসতে পারে, পি ব্লকের প্রপার্টির যে ডিফারেন্সের জন্য আমরা পি ব্লকের সবগুলো এলিমেন্ট নিয়ে আলোচনা করতেছি। মানে কি কি কোয়েশ্চেন টাইপ আসতে পারে, ডিফারেন্স কি কি, সবকিছু নিয়ে আমরা আলোচনা করতেছি, একের পর এক গ্রুপ ওয়াইজ আসতেছি আর কি। যেমন ফার্স্টে গ্রুপ 14 নিয়ে কথা বললাম। গ্রুপ 14 এর কোনটা ছিল? কার্বন আর সিলিকন। এই যে কার্বন আর সিলিকন নিয়ে ফার্স্টে কথা বললাম। দেন হচ্ছে এই কার্বন আর সালফার নিয়ে কথা বললাম। এরপর গ্রুপ 15 এ আসলাম, নাইট্রোজেন আর ফসফরাস নিয়ে কথা বলতেছি। একটু পরে গ্রুপ 16 চ্যালকোজেনে যাব। এরকম সবগুলা গ্রুপেরই যে কমন কোশ্চেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। আচ্ছা, আমরা বেইজের ডেফিনেশনটা কিভাবে দেই? বেইজ মানে কি বলতে পারো? বেইজের ডেফিনেশন কিভাবে দেওয়া হয়? অ্যাসিড কি জিনিস, বেইজ কি জিনিস? মানে যেটা ওয়াটারে H+ ডোনেট করে সেটা অ্যাসিড, এবং যেটা ওয়াটারে OH- ডোনেট করে সেটা বেস। হ্যাঁ, এটা একটা ডেফিনেশন। আসলে অ্যাসিড আর বেসকে তিন ভাবে এক্সপ্লেন করা যায়। এটা আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে পড়বো, বেশ দেরি আছে। তিন ভাবে এক্সপ্লেন করা যায় অ্যাসিড আর বেসকে। একটা হচ্ছে অ্যাসিড H+ দেয় আর বেস OH- দেয়। এটা তো আমরা অলরেডি জানি, তাই না? আচ্ছা, আরেকভাবে ডেফিনেশন দেওয়া যায়, এটাকে বলে ব্রনস্টেড-লাউরি মতবাদ। এটা নাম জানা দরকার নেই। যে প্রোটন ডোনেট করে, যেই এলিমেন্টটা বা যে কম্পাউন্ডটা, সরি এলিমেন্ট না, যে কম্পাউন্ডটা প্রোটন ডোনেট করতে পারে তাকে বলা হয় অ্যাসিড। এবং যে প্রোটন একসেপ্ট করতে পারে, যার প্রোটন একসেপ্ট করার ক্ষমতা থাকে, তাকে বলা হয় বেস। এটা হচ্ছে আরেকটা ডেফিনেশন। ডোনেট করতে পারলে অ্যাসিড, একসেপ্ট করতে পারলে বেস। আচ্ছা, থার্ড ডেফিনেশনটা হচ্ছে যে ইলেকট্রন একসেপ্ট করতে পারে, সে হচ্ছে অ্যাসিড। আর যে ইলেকট্রন ডোনেট করতে পারে সে হচ্ছে বেস। এই তিনটা তোমরা খাতায় একটু লিখে রাখতে পারো, বা মনে রাখলে তো মনে রাখলে। প্রোটন অ্যাকসেপ্ট করা বলতে কি বোঝায়? প্রোটন অ্যাকসেপ্ট করা বলতে কি বোঝায়? NH3 আমরা লাস্টের দিন একটা জিনিস পড়লাম না, যে
কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে H+ এর সাথে, মনে জি আছে? ভাইয়া। এই যে H+ টা NH3 এর সাথে যুক্ত হচ্ছে মানে কি, NH3 তার প্রোটন অ্যাকসেপ্ট করতেছে না? হ্যাঁ, জি ভাইয়া। তার মানে NH3 হচ্ছে এই প্রোটন অ্যাকসেপ্টের ডেফিনেশন অনুযায়ী একটা বেস। বুঝতে পারছো? জি ভাই ভাইয়া। বুঝছো? আচ্ছা, জি ভাইয়া। আরেকটা ভাবে বলা যায় NH3 এর কি লোন পেয়ার থাকে কিনা একটু চেক করে দেখো তো ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে। থাকে। তার মানে কি সে ইলেকট্রন ডোনেট করতে পারে, তার মানে ইলেকট্রন ডোনেটের ডেফিনেশন অনুযায়ীও সে হচ্ছে বেস। এবং NH3 যখন পানিতে সলিউবল হয় সে ফর্ম করে NH4OH, পানিতে যখন সে সলভ হয়। তারপর NH4OH টা NH4+ এবং OH- রূপে আলাদা হয়ে যায়, মানে পানিতে OH- আয়ন সে ডোনেট করে। এই যে পানিতে সে OH- আয়ন দিচ্ছে, এজন্য সে এই মতবাদ অনুসারেও একটা বেস। এটা তোমাদের জন্য এখনকার NH3 হ্যাঁ বলো। NH3 লোন পেয়ার NH3 থাকে। হ্যাঁ লোন পেয়ার থেকে। আমরা নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটা আঁকি। আচ্ছা এগুলো মুছে দিলাম, হ্যাঁ। জি ভাইয়া। জি ভাইয়া। NH3 এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখলে দেখবা এরকম ব্যাপারটা, 2s2 তে 2টা আর 2p তে 3টা। এই 3টা সে হাইড্রোজেনের সাথে শেয়ার করে, মানে এখানে হাইড্রোজেনের একটা আসে, এখানে হাইড্রোজেনের একটা আসে, এখানে হাইড্রোজেনের একটা আসে, বাট এটা তো লোন পেয়ার হিসেবে থেকেই যায়। এই যে 2s2 2টা, দুইটা আছে না ভাইয়া, তাহলে তো বুঝি নাই। দুইটা ইলেকট্রনই তো আছে 2s2 তে, লোন পেয়ার কিভাবে হবে? পেয়ার, লোন পেয়ার মানে দুইটা ইলেকট্রন আছে যেটা কোনো এলিমেন্টের সাথে আচ্ছা আচ্ছা আচ্ছা। যুক্ত না। মানে লোন পেয়ার কাকে বলা হাইড্রোজেন হয়, তো যেটা অন্য 3টা। এলিমেন্টের সাথে যুক্ত থাকে না। আর এগুলা হচ্ছে বন্ড পেয়ার, 2p এর বুঝছো গুলা ভাইয়া। হচ্ছে বন্ড পেয়ার, 2s হচ্ছে লোন পেয়ার। আচ্ছা, তো বুঝছি। এখানে কোয়েশ্চেনটা হচ্ছে PH3 অপেক্ষা NH3 কেন বেশি মানে স্ট্রঙ্গার বেস কেন বলা হচ্ছে? কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াই NH3 ইজ স্ট্রঙ্গার বেস দেন PH3। অ্যাগেইন এই কোয়েশ্চেনটা কেন আসলো, মানে এই কোয়েশ্চেনটা আসলো কেন? অনেক কিছু তো অনেক কিছু স্ট্রং আর হতে পারে। আমরা গ্রুপ ওয়াইজ সাজাবো। আমরা দেখবো যে প্রথমে হচ্ছে ফসফরাস, স্যার প্রথম হচ্ছে নাইট্রোজেন, তারপর ফসফরাস, গ্রুপ 15, তারপর আর্সেনিক। তো যেহেতু নাইট্রোজেন আর ফসফরাসের একটা কম্পারিজনের ব্যাপার চলে আসতেছে গ্রুপ 15 এর কথা আর কি। তো এখানে নাইট্রোজেন কেন ফসফরাসের চেয়ে স্ট্রঙ্গার বেস সেটা জানতে চাওয়া হচ্ছে। এখন একটা জিনিস চিন্তা করো, এই NH3 এর সাথে যখন H+ যোগ হবে, মানে কোন একটা জিনিস বেস হওয়ার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তার ইলেকট্রোনেগেটিভিটি কত বেশি বা সে সাইজে কতটুকু ছোট। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। এখন এখানে দেখতে পাচ্ছি এই গ্রুপ ওয়াইজ যত যাব, যত নিচের দিকে যাবে তার সাইজ কি বাড়তে থাকবে নাকি কমতে থাকবে? বাড়তে থাকবে। বাড়তে থাকে। সাইজ বাড়তে থাকবে। তার মানে আমরা এতটুকু বুঝলাম যে নাইট্রোজেনের সাইজ ফসফরাসের চেয়ে ছোট। আচ্ছা, আরেকটা কথা, তড়িৎ ঋণাত্মকতা আমরা এটা কি পড়ছিলাম যে একটা গ্রুপে যখন উপর থেকে নিচে যাই তড়িৎ ঋণাত্মকতা বাড়ে নাকি কমে? ভাই এটার ইংলিশ টার্মটা কি? ইলেকট্রোনেগেটিভিটি। হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি কমে। হ্যাঁ, হ্যাঁ কমে। কমে। ইলেকট্রোনেগেটিভিটি যত নিচে যায় কমতে থাকে, রাইট? সো এই দুইটা ক্রাইটেরিয়াই নাইট্রোজেন ফুলফিল করে, যে তার ইলেকট্রোনেগেটিভিটিটাও কম এবং তার সাইজটাও ছোট। এই জন্য NH3 হচ্ছে মোর বেসিক দেন PH3। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা চলে আসি গ্রুপ 15 এর পর গ্রুপ 16 এ চলে আসি। ভ্যারিয়েবল ব্যালেন্সি এই টার্মটার সাথে কি আমরা পরিচিত? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, অক্সিজেনের ব্যালেন্সি কি কি হতে পারে? 2। আরো 2টা হইতে পারে যেটা আসলে খুব একটা আমাদের কনসার্ন না, Or- মানে সুপার অক্সাইড আর পার অক্সাইড আমরা যদি চিন্তা
করি তাহলে 1 এবং হাফও হইতে পারে, তাই না? মাইনাস হাফ। কিন্তু ওইটা খুব রেয়ার কেস, সো এটা নিয়ে আমরা আলোচনা মাইনাস হাফ করতেছি না? না। নরমালি অক্সিজেনের আচ্ছা, ব্যালেন্সই তো- কত, 2 না অলওয়েজ? জি ভাইয়া। জি ভাইয়া। আর সালফারের ব্যালেন্সই কি হতে পারে? 246। 246। এটাকেও আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে ব্যাখ্যা করব। প্রথমে আমরা সালফারের ইলেকট্রনিক কনফিগারেশনটা 1s 2s অন্য কালি দিয়ে দিই, 2p 3s 3p। আচ্ছা, সালফারের হচ্ছে 16, দ্যাট মিন্স এখানে হচ্ছে সালফার কি দেখতে এরকম না নরমাল স্টেটে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা বদরুল বলো তো এখানে সালফারের ব্যালেন্সই কত? 2। 2 এক্স্যাক্টলি। আচ্ছা এখন আমি করলাম কি, এটাকে একটু এক্সাইটেড করার চেষ্টা করলাম। এখন সালফারের তো আবার 3ডিও আছে, আমি 3ডিও এঁকে ফেললাম এখানে 1 2 3 4। সো একটু এক্সাইটেড করে তাকে করলাম কি, এখানের ইলেকট্রনটাকে এখানে পাঠিয়ে দিলাম ডি তে। এখন তার ব্যালেন্স কত? 4। 4। চারটা জিনিস এখানে যুক্ত হতে পারবে, এটা কি সবাই বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। নাফিস? জি ভাইয়া। আচ্ছা এরপরে আমি আর একটু এক্সাইটেড করলাম তাকে। এখন হইলো কি ব্যাপারটা, এখান থেকে ইলেকট্রনটাকে এখানে পাঠিয়ে দিলাম, এখন তার ব্যালেন্সই কত? 6। 6। তার মানে তোমাদের যখন পরীক্ষায় আসবে তোমরা এরকম ভাবে দেখাবা, প্রথমে দেখবা যে এই জায়গাটাতে সালফারের দুইটা ফাঁকা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে মানে ফাঁকা সিঙ্গেল, সো তার ব্যালেন্সই হবে 2। পরের বার তার ব্যালেন্সই হবে 4 এবং পরের বার তার ব্যালেন্সই হবে 6। এই তিনটা ইলেকট্রনিক কনফিগারেশন আলাদা আলাদা ভাবে দেখাবা সালফারের জন্য। 8 কিভাবে হবে? 8 জি ভাইয়া। সালফারের ব্যালেন্সই 8 হয় কোথায় আবার? কোথায় জানি দেখেছিলাম না সালফার তো হাইস্ট S8। কম্পাউন্ড হচ্ছে SF6 না, S8 তো তার মলিকুলার ফর্মুলা ভাই, মানে S8 তো তার কোনো কম্পাউন্ডে কি তার এই শোনা যাচ্ছে তো না? কি বলতেছিলে ভাই, একটু আরেকবার বলো তো। S8 টা কি এটা জিনিস? S8 হচ্ছে তার মলিকুলার ফর্মুলা, মানে 8টা সালফার একত্রে মিলে হচ্ছে সালফারের মলিকুল ফর্ম করে, যেমন 2টা অক্সিজেন মিলে একটা অক্সিজেনের মলিকুল ফর্ম করে, সিমিলারলি 8টা সালফার মিলে সালফারের মলিকুল ফর্ম করে। আচ্ছা ভাই, 3D খালি থাকলেই ভেরিয়েবল ব্যালেন্সই হবে? হ্যাঁ 3D ফাঁকা থাকলে ভ্যারিয়েবল ব্যালেন্সিং হতে পারে, যদি তার মানে এক্সাইট করতে পারি আমি তাকে যথেষ্ট পরিমাণে এক্সাইট করে যদি ইলেকট্রনটাকে 3D তে পাঠানো যায় তাহলে সে ভ্যারিয়েবল ব্যালেন্সে দেখাবে। জি ভাই। আচ্ছা সো এখন একটু গ্রাফগুলো একটু দেখে নাও, আশা করি কোনোটা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। এই লাইনগুলোর আগে ফার্স্টে একটা লাইন লিখে দিবা যে মানে ব্যালেন্সি জিনিসটা আসলে কি, সেই জিনিস এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে নিবা যে ব্যালেন্সি বলতে আমরা বুঝাই যে অড ইলেকট্রনের সংখ্যা, দ্য নাম্বার অফ অড ইলেকট্রন ইন দ্য লাস্ট শেল, নাম্বার অফ অড ইলেকট্রন ইন দ্য লাস্ট শেল। আমরা প্রতিবার কি তাই দেখলাম না যে সালফারের যখন 2টা অড ইলেকট্রন তখন তার ব্যালেন্সি 2 হচ্ছে, জি ভাইয়া। তারপর যখন 4টা অড ইলেকট্রন তখন তার 4 হচ্ছে। তার মানে ফার্স্টে এই কথাটা বলে নিবা যে লাস্ট দ্য নাম্বার অফ অড ইলেকট্রন ইন দ্য লাস্ট শেল ডিটারমাইন্স ইটস ব্যালেন্সিং। তারপর দেখাবা যে অড ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, তার মানে ব্যালেন্সিও চেঞ্জ হচ্ছে,
এই জন্যই সালফার ভ্যারিয়েবল ব্যালেন্সে দেখাচ্ছে, এই আর কি। আচ্ছা, এই কোশ্চেন তাহলে আনসার করতে পারবো তো নাকি, অক্সিজেন আর সালফারের কম্পারিজনটা? জি জি ভাইয়া, পারা ভাইয়া। যাবে। জি ভাইয়া। আচ্ছা, তো আমরা গ্রুপ 14, 15, 16 শেষ করে এখন আসলাম গ্রুপ 17 এর ব্যাপারে। গ্রুপ 17 এর স্টেট গুলো একটু মনে রাখবা। প্রথম দুইটা হচ্ছে গ্যাসিয়াস, ব্রোমিন হচ্ছে লিকুইড এবং রেড লিকুইড, ব্রোমিনের কালারটা জেনে রাখতে পারো, আর আয়োডিন হচ্ছে একটা সলিড। আচ্ছা হ্যাঁ, এটা রিঅ্যাক্টিভিটি সিরিজ এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, তারপর ব্রোমাইড, তারপর ক্লোরাইড, তারপর ফ্লোরাইড। তার মানে আমরা অন্যভাবে বলতে পারি সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। মানে যে সবচেয়ে বেশি স্টেবল সেই তো সবচেয়ে কম রিঅ্যাক্টিভ হবে, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। মানে যেমন ইনার্ট গ্যাস সবচেয়ে বেশি স্টেবল, দ্যাট মিন্স সে সবচেয়ে বেশি হ্যাঁ। সবচেয়ে কম রিঅ্যাক্টিভ, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, ঠিক আছে, এখানে আমাদের আর তেমন কিছু জানার নাই। হ্যাঁ, এটুকুই ইনাফ। হ্যাঁ, এখন চলে আসি গ্রুপ 18 এর ব্যাপারে। গ্রুপ 18 এর ফার্স্ট কথা হচ্ছে তারা কেন ইনার্ট। তারা কেন ইনার্ট এটা তো আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখলে কি বলতে পারি না? তারা হচ্ছে অক্টেট ফুলফিল করতে পারে, এবং প্রতিটা এলিমেন্টারি জন্মানোর পর থেকে তাদের টার্গেট কি থাকে? অক্টেটকে ফিল আপ করা। তো সে যেহেতু অক্টেটকে ফিল আপ করতে পারে, দ্যাটস ওয়াই তারা হচ্ছে নরমালি ইনার্ট, এবং এদের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু হচ্ছে 0। ইলেকট্রোনেগেটিভিটি বলতে আমরা আসলে বুঝি কি জিনিসটা দিয়ে, যে ইলেকট্রনকে কতটা আকর্ষণ করে। এরা কি ইলেকট্রনকে আকর্ষণ করে, বা এরা কি ইলেকট্রনকে চায়? এরা তো না, ইলেকট্রন প্রোটন কাউকে খুব একটা পছন্দ করে না, তারা নিজেরাই ঠিক মতো আছে। এই জন্য এদের ইলেকট্রোনেগেটিভিটি, এই যে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রনের প্রতি আসক্তি মানে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে 0। কিন্তু এর একটা এক্সেপশন আছে, এক্সেপশন হচ্ছে জেনন। শুধুমাত্র জেননই কম্পাউন্ড ফর্ম করে। ইনার্ট গ্যাসগুলোর মধ্যে, এই যে হেনা আর করিম যাবে রমনায়, এই যে এই 6টার মধ্যে শুধুমাত্র জেননই বিভিন্ন ধরনের কম্পাউন্ড ফর্ম করে থাকে। বিভিন্ন ধরনের, মূলত আসলে ফ্লোরিনের সাথে সে করে থাকে, যেহেতু ফ্লোরিন অনেক বেশি রিঅ্যাক্টিভ। কম্পাউন্ড গুলা কি কি? ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড এন্ড হেক্সাফ্লোরাইড। জাস্ট যদি কখনো পরীক্ষাতে এমসিকিউ তে আসে যে কোন ইনার্ট গ্যাসটা হচ্ছে এখানে এক্সেপশন, বা কোন নিচের কোন কম্পাউন্ডটা ইনার্ট না, পুরোপুরি ইনার্ট না, মানে কম্পাউন্ড ফর্ম করে, তখন আমরা আনসার লিখব হচ্ছে জেনন। আচ্ছা, এখন জেনন হওয়ার কারণটা কি, আমরা একটু কারণটা ব্যাখ্যা করি। জেননে লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? 8টা না? জি ভাইয়া। 8টা, হ্যাঁ। মানে তার কিন্তু এখানে ইলেকট্রন অনেক বেশি, বেশ ভালো ইলেকট্রন, এবং লাস্ট শেলে, এটা একটা কথা। আর ফ্লোরিন, ফ্লোরিন তো অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। ইনফ্যাক্ট পর্যায় সারণীর মধ্যে সবচেয়ে বেশি, পুরো পিরিয়ডিক টেবিলে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ফ্লোরিনের। এর ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 4। এরপর আছে অক্সিজেন 3.5। তো ফ্লোরিন যেহেতু অনেক বেশি রিঅ্যাক্টিভ, তার মানে সে এই ইলেকট্রন গুলার দেখে সে আর লোভ সামলাতে পারে না। সে হচ্ছে এখন জেননের কাছে চলে আসে। জেননের কাছে চলে আসে, সে মাঝে মাঝে XCF2 ফর্ম করে, মাঝে মাঝে XCF4 ফর্ম করে, মাঝে মাঝে XCF6 ফর্ম করে। হ্যাঁ, এগুলো কোভালেন্ট, তারা শেয়ার করে। নন মেটালের মধ্যে অলওয়েজ কোভালেন্ট বন্ডই ফর্ম হয়। দুইটা নন মেটালের মধ্যে কখনোই আয়নিক বন্ড ফর্ম হয় না। আয়নিক হয় হচ্ছে মেটাল আর নন মেটাল। হ্যাঁ, জেনন তো নন মেটাল না। না, পি ব্লক মানে এই পি ব্লকে সবকিছুই কি আমরা নন মেটাল ধরে নিচ্ছি না? মানে মেটাল মানে কি জাস্ট গ্রুপ 1 আর 2, বাকি সবই তো নন মেটাল। বা ডি ব্লকেরও কিছু মেটাল আছে, পি ব্লক তো সবাই নন মেটাল। হ্যাঁ ভাইয়া, বুঝছি। আর এটা তো একটা গ্যাস, এখানে তো আসলে মেটাল হওয়ার কোয়েশ্চেন আসে না সেভাবে, এটা একটা যেহেতু গ্যাস। যেমন আমরা কিন্তু গ্রুপ 1 এও হাইড্রোজেনকে মেটাল বলি না, যদিও গ্রুপ 1 এ হাইড্রোজেন এক্সিস্ট করে, বাট হাইড্রোজেন একটা গ্যাস, এটাকে কিন্তু আমরা মেটাল বলি না। আমরা মেটাল বলা শুরু করি লিথিয়াম থেকে।
লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এখান থেকে মেটাল গুলো শুরু। এটা কিন্তু মেটাল না, অলদো এটা গ্রুপ 1 এ এক্সিস্ট করে। আচ্ছা, সো আমাদের পি ব্লক নিয়ে পড়াশোনা মোটামুটি শেষ বলতে পারি আমরা। তো কি কি দেখলাম আরেকবার একটু রিভিউ করি। হ্যাঁ, একটু গ্রুপ 17 এর স্লাইডে যাবেন। আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ, এখানে এ বন্ধনে পীড়ন বাড়ে, এই পীড়নের ইংলিশ টার্মটা কি? পীড়ন মানে হচ্ছে স্ট্রেস। স্ট্রেস মানে এখানে বোঝানো যাচ্ছে যে হাইড্রোজেন কিন্তু সাইজে অনেক ছোট, মানে তার মাত্র একটা শেল। আর আয়োডিন হচ্ছে বা ব্রোমিন, আয়োডিন সাইজে অনেক বড়। তো একজন যেহেতু সাইজে অনেক বড়, একজন যেহেতু সাইজে অনেক ছোট, তাদের আকারের যে অসমতাটা, ইনইকুয়ালিটি অফ সাইজ, এই কারণে তাদের এই যে বন্ডের মধ্যে অনেক বেশি স্ট্রেস পড়ে। এই স্ট্রেসের জন্য তাদের বন্ডগুলো ভেঙে যায়। তারপরে এটা গ্র্যাজুয়াল স্টেপ বলা হচ্ছে। ফার্স্ট স্টেপ হচ্ছে ইনইকুয়ালিটি in size, that's why stress in the bond, that's why breaking of bond. যেহেতু বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যায়, তার মানে এটা সবচেয়ে বেশি আনস্টেবল। অন্য ভাষায় বলতে পারি এটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ। আচ্ছা, আর ভাই এই টার্মটার ইংলিশটা কি এটা? কোনটা ভাই? আরেকবার তথ্যটা খেয়াল করি। এটা ভাই এটা সক্রিয়তা, রিঅ্যাক্টিভিটি সিরিজ ও আচ্ছা আচ্ছা। বা রিঅ্যাক্টিভিটি সিকোয়েন্স। হ্যাঁ, আমরা এই সলিউবিলিটি হ্যাঁ, জিনিসটা বলো। একটু আবার বুঝিয়ে দিবেন, লাস্ট ক্লাসে পড়েছে। সলিবিলিটি কোনটা ভাইয়া? হাইড্রেশন আর ল্যাটিস। আচ্ছা, হ্যাঁ। জিনিসটা কি, পানির অণু যে কোনো অণুকে ঘিরে ফেলে। পানির অণুটা যখন কোনো একটা মলিকিউলকে ঘিরে ফেলবে, মানে আয়নকে আলাদা ওয়াইজ, যেমন সোডিয়ামকে হচ্ছে অক্সিজেন ঘিরে ফেলবে, আর ক্লোরিনকে হচ্ছে যে হাইড্রোজেন ঘিরে ফেলবে, এই যে ঘটনাটা, এটাকে বলা হয় হাইড্রেশন। তার মানে হাইড্রেশন যত বেশি হবে, তার সলিবিলিটি তত বেশি। একটু তো বোঝা গেল, তাই না? জি ভাই, মানে ভাই পানির সাথে রিঅ্যাক্ট করলে যেটা হয় সেটাই না? পানির সাথে যে রিঅ্যাকশনটা, মানে পানির সাথে যে মিশে গেল, এটাকে বলা হচ্ছে হাইড্রেশন। এই ঘটনাটাকে বলা হয় হাইড্রেশন। এবং এটার জন্য যে পরিমাণ, জিনিসটা কি? হ্যাঁ, এটার জন্য যে পরিমাণ হিটটা প্রডিউস হয় সেটাকে বলা হয় হাইড্রেশন এনথালপি। ক্রিস্টাল তার জন্য যেই পরিমাণ হিটটা প্রডিউস হবে সেটাকে বলা হয় হাইড্রেশন এনথালপি। ক্রিস্টাল এনথালপি, ক্রিস্টাল ল্যাটিস। ল্যাটিস হচ্ছে তাকে ভাঙার জন্য, মানে এই যে তা পানিতে সলিবল হওয়ার আগে বা হাইড্রেশন হওয়ার আগে NaCl কে ভাঙতে হবে না, নিজেদের মধ্যে বন্ধনটা। এই বন্ধনটা ভাঙার জন্য যে শক্তি লাগে সেটাকে বলা হয় ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জিকে আসলে দুই ভাবে ডিফাইন করা যায়। এই বন্ধনটা যখন গঠিত হবে, তখন যে শক্তিটা প্রডিউস হয়েছিল সেটাকে আমরা ল্যাটিস এনার্জি বলতে পারি। আবার এই বন্ডটা যখন প্রডিউস হয়েছিল, তখন যেই পরিমাণ শক্তি প্রডিউস হয়েছে, ভাঙার জন্য কি এক্স্যাক্টলি সিমিলার ফোর্স আমাকে দিতে হবে না? আরেকবার বলি, এই বন্ডটা যখন, বুঝছো? আচ্ছা, তার মানে দুইটাকে আমরা ল্যাটিস এনার্জি বলতে পারি। এটা বন্ধন ফরমেশন হওয়ার জন্য যে এনার্জি প্রডিউস হয়, অথবা এই বন্ডটাকে ভাঙার জন্য যে পরিমাণ এনার্জি সাপ্লাই দিতে হয়। বুঝছো? তো ভাই এখানে একটা ফর্মুলা দেখেছিলাম না আমরা সেদিন, যে সলিউবিলিটি প্রপোর্শনাল কিছু করে। এটা নাকি? হ্যাঁ ভাই, এইটা প্লাস উপরের স্লাইডটা তো। হাইড্রেশন কখন বাড়ে কখন কমে? যদি আয়নের সাইজ ছোট হয়ে যায় তখন হাইড্রেশন বাড়ে, আর চার্জ যদি বাড়ে তখন হাইড্রেশন বাড়ে। এই দুইটা সিনারিওর উপর ডিপেন্ড করে আমরা এই সলিবিলিটি সিকোয়েন্স সাজাইছি। মানে যেহেতু সোডিয়ামের চেয়ে লিথিয়ামের সাইজটা ছোট, তার মানে এর হাইড্রেশনটা বেশি, তার মানে সলিবিলিটি বেশি। আবার সিজিয়ামের চেয়ে রুবিয়ামের সাইজটা ছোট, তার মানে এর হাইড্রেশনটা বেশি, তার মানে সলিবিলিটি বেশি। হ্যাঁ, তার মানে কি ক্রিস্টাল ল্যাটিস কমলে সলিউবিলিটি বাড়ে? বুঝি নাই।
এখানে Crystal- ল্যাটিস আনার দরকার নাই আসলে ভাইয়া এই টপিকে, মানে আমরা যখন গ্রুপ ওয়াইজ আলোচনা করি এখানে আমাদের ল্যাটিসের কথা আসলে না আনলেও চলে, আমরা জাস্ট হাইড্রোজেন এনার্জির কথা আনলেই হয়ে যাচ্ছে, যে হাইড্রোজেন এনার্জি কখন বাড়বে কখন কমবে। যদি হাইড্রোজেন এনার্জি বাড়ে তার মানে সলিবিলিটি বাড়বে। কনসেপ্ট বুকে একটা কি বলে চার্টে আছে যে MOH2 নিচে দেওয়া উইথ ডিক্রিজিং ক্রিস্টাল ল্যাটিস এনথালপি সলিবিলিটি ইনক্রিজেস, জিনিসটা মানে বুঝতে। আচ্ছা আমরা চ্যাপ্টার 2 তে একটা জিনিস দেখছিলাম না, এটা মনে পড়ে কিনা, যে হাইড্রেশন এনথালপি যখন ল্যাটিসের চেয়ে বেশি হবে তখন একটা জিনিস সলিউবল হবে। জি ভাই, তার মানে আমি যদি হাইড্রেশন এনার্জি বাড়াই তাহলে জিনিসটার সলিউবল হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, তার যদি ল্যাটিস এনার্জি কমাই তারপরও কি তার সলিউবল হওয়ার চান্স বেড়ে যাবে না? বুঝতে পারছো? জি ভাই। তা আমি বোথ ওয়েতেই আসলে জিনিসটাকে অ্যানালাইজ করতে পারি, যে আমাদের গ্রুপ ওয়াইজ রিলেশনটা হাইড্রেশনের সাথে, তাই এখানে হাইড্রেশন দিয়ে এই ব্যাপারটা ব্যাখ্যা করা হইলো আর কি। বুঝছি ভাই। বুঝছো? জি ভাই। সো পি ব্লকে আমরা কি কি দেখলাম? ফার্স্টে আমরা একদম আলোচনা করলাম গ্রুপ 13 নিয়ে। গ্রুপ 13 এ যদিও একটা অ্যাসিডিক আর একটা অ্যাম্ফোটেরিক, সেটা নিয়ে কিছু কথা বললাম। দেন ডাইমার নিয়ে কিছু কথা। দেন আসলাম গ্রুপ 14 এ, কার্বন ডাই অক্সাইড আর সিলিকন, একজন গ্যাস একজন সলিড, সেটা নিয়ে কিছু কথা। আবার একজন হাইড্রোলাইসিস হয় না আরেকজন হয় সেটা। তারপর গ্রুপ 15 এ একজন হচ্ছে NCl5 ফর্ম করে না আরেকজন PCl5 করে সেটা। তারপর একজন গ্রুপ 15 এর মধ্যে একজন স্ট্রঙ্গার বেস একজন উইকার বেস সেটা। দেন গ্রুপ 16 এ হচ্ছে একজন ভ্যারিয়েবল ব্যালেন্সে দেখাচ্ছে আর একজন দেখাচ্ছে না এটা। দেন গ্রুপ 17 এ খালি একটা জিনিসই দেখলাম, যে তাদের কই গেল, তাদের হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজটা কি রকম, কে কত বেশি স্টেবল বা কে কত বেশি রিঅ্যাক্টিভ, এমসিকিউর জন্য মূলত ইম্পর্টেন্ট। আর দেন গ্রুপ 18 এ দেখলাম তারা কেন ইনঅ্যাক্টিভ, তার একটা কজ দেখলাম, 2 নাম্বারের জন্য এটা আসতে পারে। তারপর দেখলাম একটা এক্সেপশন হচ্ছে জেনন, যে হচ্ছে XCF2 XCF4 XCF6, এখানে তাদের শেপ গুলো দিয়ে দেওয়া। এটা হচ্ছে স্ট্রেট লাইন লিনিয়ার শেপ, এটা হচ্ছে প্লেনার স্কোয়ার সমতলীয় বর্গাকার প্লেন স্কোয়ার, আর পঞ্চকোণীয় দ্বিপিরামিড এটা হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিড। আচ্ছা তো কঠিন কঠিন নাম আপাতত দরকার নেই, আমরা পরে দেখবো যখন এই জিনিসগুলো দেখবো। সো এই গ্রুপ পি ব্লক নিয়ে একটু নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? নাই? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে